এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। বিসিবি নির্বাচনে আগ্রহ নেই আলী আসগর লবির। তামিম ইকবালের অংশগ্রহণকে দেখছেন ইতিবাচক হিসেবে। প্রথমবারের মতো পরিচালক পদে লড়বেন নান্নু। দেশের ক্রিকেটে নির্বাচনী হাওয়া। কাল কোয়াবের ভোট। সভাপতি পদে লড়াইয়ে সাবেক দুই ক্রিকেটার সেলিম শাহেদ ও মোহাম্মদ মিঠুন। ভোট দেয়া যাবে অনলাইনেও। নানা প্রতিবন্ধকতার পর রাতে নেপাল পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। বিমানের যান্ত্রিক ত্রুটির জন্য বিপাকে কাবরেরার দল। হামজা ও সুমিত না থাকলেও জয় নিয়ে আত্মবিশ্বাসী জামাল। কোনো বৈশ্বিক বা মহাদেশীয় টুর্নামেন্টের পূর্বে এত ভালো প্রস্তুতি আগে কখনো হয়নি। এবারের এশিয়া কাপের স্কোয়াডে কোনো ঘাটতিই নেই। টানা সিরিজ জয় এবং সিলেটের ক্যাম্পের পর ক্রিকেটাররা যথেষ্ট আত্মবিশ্বাসী বলে মন্তব্য করেছেন টাইগার অধিনায়ক লিটন দাস। নেদারল্যান্ডস সিরিজে নিজের পারফরম্যান্সের পাশাপাশি সতীর্থ ব্যাটার বোলারদের নিয়ে সন্তুষ্টি ঝরল তার কণ্ঠে। সিলেটের উইকেটকেও লেটার মার্ক দিলেন ক্যাপ্টেন। ইন্টারন্যাশনাল গেমে আপনি ভালো ব্যবধানে জিততেছেন, এটা একটা বড় বিষয় যে আপনার টিম কতখানি ডেভেলপ করতেছেন। নট অনলি যে সবাইকে প্রতিদিন ব্যাটিং করতে হবে, এমন দিন আসবে যেখানে সবাই ব্যাটিং করবে, এবং নট অনলি যে এশিয়া কাপে সব সময় ব্যাটিং করতে হয়। তো এটা একটা ভালো সাইন যে আমাদের সব ব্যাটসম্যানকে ব্যাটিং করতে হয় না প্রথম দুই গেমে। আজকে অনেকজনই ব্যাটিং করেছে, ভালো। বিশ্বকাপ কিংবা এশিয়া কাপ টানা খেলার সূচির কারণে সাধারণত এসব টুর্নামেন্টের আগে খুব একটা আলাদা প্রস্তুতি নেওয়া হয় না টাইগারদের, কিন্তু এবারের পরিস্থিতি একেবারে ভিন্ন। সিরিজের আগে মিরপুর এবং সিলেটে করা কন্ডিশনিং ক্যাম্পে নিজেদের সর্বোচ্চটা দিয়েছেন ক্রিকেটাররা। নেদারল্যান্ড সিরিজেও যার প্রভাব দেখা গেছে হাতে কলমে। লিটনের দাবি নিকট অতীতের সবচেয়ে ভালো প্রস্তুতি নেওয়া স্কোয়াড এটাই। মনে হয় আমরা এখন ওয়েল প্রিপেয়ার্ড এশিয়া কাপে যাওয়ার জন্য। আমি ফার্স্টে বলেছি যে আমরা যে ক্যাম্পটা করেছি এটা নট অনলি এই সিরিজের জন্য, সামনে যতগুলো খেলা থাকবে আমার মনে হয় তার জন্য আমরা প্রিপেয়ার্ড, কারণ এত ভালো ক্যাম্পিং কখনোই আমি দেখিনি। এশিয়া কাপের প্রস্তুতির জন্য প্রতিপক্ষ হিসেবে নেদারল্যান্ডসকে খুব একটা পছন্দ করেননি বাংলাদেশের ক্রীড়া বিশ্লেষকরা। তবে শেষ পর্যন্ত সিরিজ শুরু হয়ে গেলে সবার চোখ ছিল কতটা ডমিনেট করতে পারেন টাইগাররা। শেষ পর্যন্ত 3 ম্যাচেই লাল সবুজ ক্রিকেটারদের পারফরমেন্স নজর কেড়েছে সবার। সতীর্থদের পাশাপাশি নিজের পারফরমেন্স নিয়েও সন্তুষ্টি লিটনের কণ্ঠে। যারাই ম্যাচ খেলার সুযোগ পেয়েছে তারাই ভালো ক্রিকেট খেলেছে, এক্সেপ্ট সাইফ যে কিনা কিছুই করতে পারলো না, বিকজ অফ সে ব্যাটিংও করেনি বোলিংও করেনি। বাদ বাকি তো সবারই একটা হলেও গেম খেলার সুযোগ হয়েছে। সো আমার কাছে মনে হয় প্র্যাকটিস করাটা ইম্পর্টেন্ট, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট প্র্যাকটিসের থেকে ম্যাচে আপনি কতখানি ডেলিভার করতে পারছেন। এত সুখস্মৃতি নিয়ে সিলেট ছাড়ার আগে আরও একটা কথা জানিয়ে গেলেন ক্যাপ্টেন। ভালো ক্রিকেট খেলার পূর্ব শর্ত ভালো উইকেট, আর সেই বিবেচনায় সিলেটকে তিনি রাখলেন প্রথম স্থানে। চট্টগ্রাম মিরপুর নিয়েও জানিয়েছেন নিজের অভিব্যক্তি। তুলনামূলকভাবে মিরপুর আমরা সবাই জানি যে একটু সবাই স্ট্রাগল করে, নট অনলি যে আমাদের বাঙালিরা, বাইরের প্লেয়াররাও যখন খেলতে আসে তারাও স্ট্রাগলিং করে। সো অবভিয়াসলি সব ব্যাটসম্যানের জন্য সিলেট একটা ভালো অপশন, ভালো গ্রাউন্ড। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ নেই সাবেক সভাপতি আলী আসগর লবির। তবে নির্বাচনে তামিম ইকবালের অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। নির্বাচিত হলে ক্রিকেটের উন্নয়নে তামিম অবদান রাখবেন বলেও বিশ্বাস সাবেক প্রেসিডেন্টের। বুধবার খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সামনেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। পরিচালক পদে কারা প্রার্থী হচ্ছেন তা নিয়েই চলছে বিশ্লেষণ, জল্পনা কল্পনা। আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আলোচনায় ভালোভাবেই ছিল সাবেক সভাপতি আলী আসগর লবির নাম। 2001 থেকে 2006 পর্যন্ত বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেছেন লবি। অবশেষে বিসিবি নির্বাচন নিয়ে ভাঙলেন নীরবতা। নির্বাচনে অংশ নেওয়ার জন্য চাপ থাকলেও জাতীয় সংসদ নির্বাচনের কারণে বিসিবি ইলেকশনে প্রার্থী হচ্ছেন না তিনি। আমার পরে অনেক প্রেশার ছিল, কিন্তু আমি বলে দিয়েছি যে আমি হতে পারবো না, আমি 2 জায়গায় করতে পারবো না, কারণ এখানে ডুবরে আমার সময় দিলে আমি ওখানে যে নির্বাচন করতে পারবো না। আমি সেজন্য যাইনি ওখানে, কিন্তু আমি তামিমকে বলেছি। তামিমের সাথে আমার রোজই কথা হয়, কালকেও কথা হয়েছে। আমাদের সরকার থেকে নাকি বুলবুলকে চেষ্টা করতেছে করার জন্যে। তো এখন এখানে তো যদি এখানেও তো পলিটিক্স ঢুকে যাচ্ছে, এই পলিটিক্সের মধ্যে গেলে হবে না। আমি কিন্তু যখনই বিসিবিতে এসে প্রথম কথা বলেছিলাম যে দেয়ার ইজ নো পলিটিক্স, আই ডোন্ট ওয়ান্ট এনি ইনভলভমেন্ট। আমার এই মামলাটা আমি শুনতে চাই না।
22 গজের পাট চুকিয়ে সংগঠকের ভূমিকায় নামতে যাচ্ছেন তামিম ইকবাল। ভোট যুদ্ধে জয়ী হয়ে বিসিবি বসের চেয়ারে বসবেন সাবেক ওপেনার। অনেকেই দেখছেন সেই স্বপ্ন। তামিমকে নিয়ে উচ্চাশা আলী আসগার লবিরও। নির্বাচনে জয়ী হয়ে সভাপতি হলে দেশের ক্রিকেটে তামিম বড় অবদান রাখবেন বলেও বিশ্বাস সাবেক বিসিবি প্রেসিডেন্টের। তামিম খুব ভালো ছেলে, একজন খুব নামকরা ক্রিকেটার এবং বংশও ভালো, সব দিক থেকে ভালো এবং পড়াশোনা জানা ছেলে। ও যদি প্রেসিডেন্ট হয়, ওকে যদি ঠিকমতো করে আমরা চালিয়ে দিতে পারি, ও পারবে। আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন হওয়ার কথা রয়েছে, যেখানে কাউন্সিলরদের ভোটে 23 জন নির্বাচিত এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে 2 জন পরিচালক মনোনীত হবেন। 25 পরিচালকের ভোটে সভাপতি নির্বাচিত হয়ে থাকেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। আসন্ন বিসিবি নির্বাচনে প্রথমবারের মতো পরিচালক পদে লড়তে চান মিনহাজুল আবেদিন নান্নু। সাবেক অধিনায়ক কোটায় নির্বাচনের মাঠে নামার পরিকল্পনা করছেন তিনি। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্রিকেটকে এগিয়ে নিতে চান সাবেক প্রধান নির্বাচক। এদিকে বিসিবি নির্বাচনে সি ক্যাটাগরিতে মাত্র একজন পরিচালক পদ থাকা নিয়ে অসন্তোষ জানিয়েছেন নান্নু। জমে উঠেছে বিসিবির আসন্ন নির্বাচনের লড়াই। একের পর এক চমক দেখিয়ে নির্বাচনে অংশ নেয়ার আগ্রহ দেখাচ্ছেন অনেকেই। সম্প্রতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা স্পষ্টভাবেই জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এবার সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ জানান। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের ক্রিকেট উন্নয়নে কাজ করতে চান সাবেক অধিনায়ক। ফরমার ক্যাপ্টেনদের একটা বার আছে ক্যাটাগরি সি, তো এই জায়গাটায় এখনও জানি না কতটুকু কী হবে। তারপর চিন্তাভাবনা পজিটিভ নিয়ে রেখেছি। আশা করছি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই করব। ওভারঅল বাংলাদেশ ক্রিকেটের আপনি জানেন যে গত 3-4 দশক তো সব কিছুই জানি, কোথায় কী হচ্ছে না হচ্ছে, কীভাবে আগানো দরকার। তো আশা করছি যে এক্সপিরিয়েন্সটা আছে অবশ্যই এটা কাজে লাগবে। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে সরাসরি 2 জন মনোনীত হয়ে আসেন। বাকি 23টি পরিচালক পদে 3 ক্যাটাগরিতে ভোটের মাধ্যমে নির্বাচিত হন, যেখানে এ এবং বি ক্যাটাগরিতে 22 পদ। আর সাবেক ক্রিকেটার, ক্রীড়া প্রতিষ্ঠান, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মাত্র একজন পরিচালক নির্বাচিত হন জানিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মিনহাজুল আবেদিন নান্নু। সবচেয়ে আশ্চর্য, যে ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ভোট বেশি ওখানে নির্বাচিত হয় মাত্র একজন। এটা হলো সি ক্যাটাগরি। আমাদের প্রাক্তন খেলোয়াড়রা আছে, ফর্মার ক্যাপ্টেনরা আছে, এবং এখানে এই বারটা থাকা উচিত হয় না যেখানে ফর্মার ক্যাপ্টেন ইলেকশন করতে পারবে। তো এই যে আমি এটা মনে করি যে কনস্টিটিউশনে এটা অবশ্যই এটা চেঞ্জ আসা উচিত ছিল। যেটা এজিএমের একটা জিনিস ছিল, এটা আমরা দেখছি আগামী এজিএমে উঠাই দেবে, এই আশ্বাসেই কিন্তু চলছে। তো সুতরাং গতবার এজিএমের পরে, ইলেকশনের পরে আর কিন্তু এজিএম হয় না, ইজিএমও হয় না। তো সুতরাং এটা নিয়ে কোনো আলোচনা হয় না, যেহেতু এবারও জানি না কি হবে, কনস্টিটিউশন তো চেঞ্জ হচ্ছে কিনা, কোনো কিছুই আমাদের কাছে পরিষ্কার না। এদিকে বিসিবি নির্বাচনে অংশ নিতে আগ্রহ দেখিয়েছেন তামিম ইকবাল খানও। ক্লাবের প্রতিনিধি হিসেবে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক দলপতি। নির্বাচিত হয়ে বোর্ডে আসলে তামিমকে সহযোগিতা করার আশ্বাস নান্নুর। তামিম ইলেকশন করছে এটা আমি শুনেছি, এটা তো অবশ্যই যে কোনো কারের এটা নিজস্ব মতামত এবং নিজস্ব সিদ্ধান্ত, এবার অবশ্যই ওয়েলকাম জানাবো, কারণ একটা ফর্মার ক্যাপ্টেন, ফর্মার লিজেন্ড ক্রিকেটার বাংলাদেশে, অবশ্যই এটা ওয়েলকাম হবে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এক যুগ পর কাল অনুষ্ঠিত হচ্ছে প্রথমবারের মতো ক্রিকেটারদের সংগঠন কুয়াবের সভাপতি পদের নির্বাচন, যেখানে সভাপতি পদের জন্য লড়বেন সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ ও বর্তমান ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। 11 পদের মধ্যে 10 পদে একজন করে প্রার্থী মনোনীত হওয়ায় শুধু সভাপতি পদেই নির্বাচন হবে। সশরীরে এবং অনলাইন 2 পদ্ধতিতে ভোট দিতে পারবেন ভোটাররা, যা চলবে বেলা 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত। নির্বাচনে মোট ভোটার সংখ্যা 215। কীভাবে ভোটিং হবে সেটা হলো একটা অনলাইন সিস্টেম, যারা বাইরে থাকছে তারা অনলাইনে দিবে, আর যারা ফিজিক্যালি এসে এখানে ভোট দিতে চাবে ব্যালট পেপারের মাধ্যমে তারা এখানে ভোট দিবে। 1:30টার সময় আমাদের এজিএম স্টার্ট হবে, ফলোড বাই লাঞ্চ। তারপরে 3টা থেকে 5টা পর্যন্ত ভোট কাস্টিং হবে। এটা অনলাইনেও 3টা থেকে 5টা এবং ব্যালট পেপারের মাধ্যমেও 3টা থেকে 5টা। এবারে ফুটবল প্রসঙ্গ। নানা প্রতিবন্ধকতার পর অবশেষে নেপালে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। এর আগে বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে দুপুরের পরিবর্তে সন্ধ্যা 7:58 নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়ে লাল সবুজ। এ নিয়ে আক্ষেপ জানান জাতীয় দলের ম্যানেজার আমির খান। এদিকে নেপালের বিপক্ষে 2 ম্যাচকে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে দেখছেন হেড কোচ হাভিয়ার কাবরেরা।
হামজা, শমীদ, ফাহমিদুলরা না থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী অধিনায়ক জামাল ভূঁইয়া। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে 3 দিন আগে নেপাল যাত্রা বাংলাদেশ ফুটবল দলের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনেকটাই চনমনে পুরো দল। সমর্থকদের সেলফি আবদারও হাসি মুখে মেটালেন জামালরা। তবে নির্ধারিত সময়ে ঢাকা ছাড়তে পারেনি লাল সবুজ দল। বিমানের যান্ত্রিক গোলযোগের কারণে পিছিয়ে যায় বাংলাদেশ দলের ফ্লাইট, যা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন জাতীয় দলের ম্যানেজার। টেকনিক্যাল প্রবলেমের কারণে এখন ফ্লাইট দিতে পারছে না, সন্ধ্যা 7টার সময় দিবে। তো যেহেতু আমাদের ওখানে 3:30টার মধ্যে আমাদের প্রোগ্রাম সবকিছু সেট করা ছিল, তো সেক্ষেত্রে আমরা তো তাদের কাছে ক্লেম করতেছি যে এটা তো হইতে পারে না। নেপাল ম্যাচের আগে লম্বা সময় ধরে ক্যাম্প করেছে কাবরেরা বাহিনী। যদিও ক্লাব থেকে ছাড়পত্র না পাওয়ায় অনেকটা দেরিতে যোগ দিয়েছেন কিংস ফুটবলাররা। তাই নেপাল মিশনের আগে প্রস্তুতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া কোচ ও অধিনায়কের মাঝে। প্রস্তুতি যা হয়েছে তা নিয়ে আমি সন্তুষ্ট। ফুটবলাররা ভালো ছন্দে আছে। আমরা যে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেছি সেখানে সবাই গোল পেয়েছে, যেটা খুবই ইতিবাচক। কিংসের ফুটবলাররা দেরিতে যোগ দিলেও তারা দলের সঙ্গে বেশ ভালো মানিয়ে নিয়েছে। আমরা চাইছি আরো ওরা যদি আগে জয়েন করতে পারে তাহলে টিমের জন্য ভালো, বাট এই কিংস ডিসিশন ছিল তা ওরা 31 তারিখ জয়েন করবে, সো এটা বাফুফে কিছু করতে পারবে। নেপালের বিপক্ষে এই ম্যাচ দুটিকে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে দেখছেন হেড কোচ হাবিয়ার কাবরেরা। দলে নেই হামজা, শমীদ, ফাহমিদুল ছাড়া বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার। যদিও তা নিয়ে দুশ্চিন্তা নেই অধিনায়ক জামাল ভূঁইয়ার। লাল সবুজ অধিনায়ক কথা বলেছেন হামজা চৌধুরীর সঙ্গে। 2 ম্যাচে জয় পেতে আত্মবিশ্বাসী JB6। আমরা নিজে বিশ্বাস করি জয় সম্ভব, বাট আমরা জানি নেপাল একটা কম্পিটিটিভ টিম আর একটা ভালো টিম, বাট জয় সম্ভব। গতকাল হামজার সাথে আলাপ করছি, তো হামজা একটা স্মল ইনজুরি পাইছে, বাট উনি আমাকে বলছে এটা নট সিরিয়াস, বাট হংকংয়ের সাথে উনি আসবে। এই ম্যাচ দুটিকে আমি হংকং ম্যাচের প্রস্তুতি হিসেবে দেখছি। এখান থেকে বোঝা যাবে প্লেয়ারদের কন্ডিশন এবং তাদের সামর্থ্য। ম্যাচ দুটি খুবই গুরুত্বপূর্ণ। প্রস্তুতি হলেও 2 ম্যাচেই জয় পেতে চাই। নেপালে 2টি অনুশীলন সেশন পাবে বাংলাদেশ দল। ফয়সাল আহমেদ, ফাহিম ছাড়া ফিট আছেন পুরো স্কোয়াডের সদস্যরা। এ নিয়ে সবারই একটা আগ্রহ বেশি থাকে এবং আমাদের এটা যেটা হলো যে সে আমাকে লাস্ট টেক্সটও যেটা করেছে যে খুব মিস করতেছে, সে এটা বলেই টেক্সট করেছে। তো এখন তো আসলে করার কিছু নেই, সব কিছু মিলিয়ে আমাদের যা খেলতে হবে এবং সে আমাদের জন্য ভালো রেজাল্টের জন্য উইশ করেছে। আগামী 6 ও 9 সেপ্টেম্বর নেপালের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চীনের পর মরক্কো ও তুরস্কের সঙ্গে ক্রীড়া সম্পর্ক দৃঢ় হচ্ছে বাংলাদেশের। এই 2 দেশের সঙ্গে চুক্তি হলে নারী ফুটবলারদের জন্য আধুনিক অনুশীলন সুবিধা, কোচিং ফ্যাসিলিটিস ও একাধিক প্রীতি ম্যাচ নিশ্চিতের আশা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। চলছে আলোচনাও। দ্রুতই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত, জানিয়েছেন সহসভাপতি ফাহাদ করিম। এদিকে এশিয়ান কাপের মূল পর্ব শুরুর 2 সপ্তাহ আগে অস্ট্রেলিয়ায় যাবে বাংলাদেশ নারী ফুটবল দল। ওশেনিয়া অঞ্চলের দেশটির কোনো রাজ্য দল বা ক্লাবের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল সবুজ। চীনের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কের পর এবার ক্রীড়া সম্পর্ক আরও মজবুত হয়েছে বাংলাদেশের। তারই ধারাবাহিকতায় আগামী 20 সেপ্টেম্বর বাংলাদেশ অনূর্ধ্ব-17 নারী দল চীনের লিজিয়াংয়ে অংশ নেবে আমন্ত্রণমূলক একটি আসরে। একই সময় চীনের মিনজু বিশ্ববিদ্যালয় ঢাকায় আসবে প্রীতি ম্যাচ খেলতে। গত 1 সেপ্টেম্বর বাংলাদেশে নিযুক্ত চীনার রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বাফুফের সভাপতির সৌজন্য সাক্ষাতের পর বিষয়টি চূড়ান্ত করে ফেডারেশন। শুধু বয়স ভিত্তিক নয়, জাতীয় দলের জন্যও নাকি সুযোগ বরাদ্দ থাকবে চীনের পক্ষ থেকে। চীনের পর মরক্কো ও তুরস্কের সঙ্গেও ইতিবাচক আলোচনা হয়েছে ফেডারেশনের। নারী দলের জন্য আধুনিক সুযোগ সুবিধা, কোচিং ফ্যাসিলিটিস, সেখানে গিয়ে অনুশীলনের সুযোগ সহ আরো বেশ কিছু সুবিধা পাওয়ার আশা করছে বাফুফে। নিয়মিতভাবে কিভাবে ন্যাশনাল টিম, এজ ভিত্তিক টিমের ট্রেনিং ক্যাম্প বলেন, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স বলেন, কোচিং স্টাফ অ্যাসিস্ট্যান্স বলেন, তাদের সাথে ফ্রেন্ডলি ম্যাচ বলেন, কীভাবে করা যায় এটা নিয়ে ডেফিনেটলি আগামীতে কাজ হবে ইনশাল্লাহ। টার্কির সাথে যোগাযোগ করেছি ইন জেনারেল ওমেন ফুটবল ডেভেলপমেন্টে কাজ করা যায় কি না যায়, ইউথ টিমের সাথে কীভাবে কাজ করা যায়, ইউথ মেন্স টিম। মরক্কোর সাথে যোগাযোগ করেছি। বেশ কিছু দেশের সাথে আমাদের একটি বায়োল্যাটারাল টাইস হবে
ইন পার্টিকুলার আমাদের টিমগুলির ডেভেলপমেন্টের জন্য। শুধু তাই নয়, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের এশিয়ান কাপের প্রস্তুতিতেও গুরুত্ব দিচ্ছে ফেডারেশন। মার্চে মূল পর্ব শুরুর অন্তত 2 সপ্তাহ আগে অস্ট্রেলিয়ায় যাবে আফিদারা। সেখানকার স্থানীয় ক্লাবের সঙ্গে 2টি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা বাফুফের। ওখানে থাকা অবস্থায় আমরা আইদার অস্ট্রেলিয়ার কোনো স্টেট টিম অথবা অস্ট্রেলিয়ার যেখানে থাকবো সেখানকার টপ নোচ কোনো ক্লাব কিংবা ওশেনিয়ায় কোনো নেইবারিং ন্যাশনাল টিম কিংবা ন্যাশনাল টিমে অন্য নিউজিল্যান্ড বলেন আর ওশেনিয়ায় যে টিমগুলি আছে তাদের সাথে কি একটা দুটো প্র্যাকটিস ম্যাচ করা যায় নাকি, এই ব্যাপারে কিন্তু আমাদের ওমেন উইং থেকে অলরেডি যোগাযোগ করা হয়েছে। গ্রুপ পর্বে চীন, উজবেকিস্তান ও দক্ষিণ কোরিয়ার মতো প্রতিপক্ষ থাকায় প্রস্তুতির কোনো কমতি রাখতে চায় না ফেডারেশন। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। ডিয়েগো জতাকে হারানোর বেদনা সঙ্গী করে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য প্রস্তুতি নিচ্ছে পর্তুগাল। নেশনস লিগের শিরোপা জয়ের পর প্রথমবারের মতো মাঠে নামবে রোনালদোর দল। এই উইন্ডোতে আর্মেনিয়া ও হাঙ্গেরির বিপক্ষে 2 ম্যাচেই জয়ের আশা সেলেকাওদের। এদিকে স্লোভাকিয়া ও নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে অভিন্ন লক্ষ্য নিয়ে নামবে জার্মানি। তবে তার আগে ইনজুরি জর্জরিত স্কোয়াড নিয়ে দুশ্চিন্তায় নাগলসমানের দল। সেলেকাও শিবিরে মিশ্র অনুভূতি, একদিকে সতীর্থ হারানোর শোক, আরেকদিকে শিরোপা জয়ের সুখস্মৃতি। ডিয়েগো জতার অকাল প্রয়াণে তৈরি হওয়া শূন্যতা আচ্ছন্ন করে রেখেছে ইউএফা নেশনস লিগ চ্যাম্পিয়নদের। এর মাঝেই আর্মেনিয়া ও হাঙ্গেরির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে পর্তুগাল। লিসবনের ওয়েইরাসের ক্যাম্পে হয়তো অঙ্গীকারবদ্ধ হয়েছেন রোনালদোরা, জতার জন্য হলেও 2026 ফিফা বিশ্বকাপকে স্মরণীয় করে রাখবেন। 2022 বিশ্বকাপে হৃদয় ভেঙেছিল। কোয়ার্টার ফাইনালে হারের পর অশ্রুসিক্ত রোনালদোর মাঠ ছাড়ার দৃশ্য এখনও কাঁদায় ভক্তদের। একই আসরে ট্রফি উঁচিয়ে ধরেন ক্রিস্টিয়ানোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি, আর এরপর থেকেই সেরার তর্কে ইতি টানেন অনেকে। এমনকি মেসির কাতারে রোনালদোকে আর রাখতেও চান না। কিন্তু সহজে হাল ছাড়ার পাত্র নন CR7, যারা তার এপিটাফ লিখে ফেলেছিলেন 22-এর বিশ্বকাপে। তাদের অবাক করে দিয়ে এবছর নেশনস লিগ জিতে নেন। জুনের সাফল্যের পর এই প্রথম মাঠে নামছে পর্তুগিজরা। ইয়েরেভানে আর্মেনিয়া ও বুদাপেস্টে হাঙ্গেরির মুখোমুখি হবে রোনালদোরা। কোচ রবার্তো মার্টিনেজ স্কোয়াডে পাচ্ছেন না ইনজুরি আক্রান্ত রাফায়েল লিয়াওকে। তবে রোনালদো, ক্যানসেলো, নেভেস, ফেলিক্স, ব্রুনো সহ অন্য সব তারকাই আছেন দলে। এদিকে এই উইন্ডোতে জার্মানির প্রতিপক্ষ স্লোভাকিয়া ও নর্দার্ন আয়ারল্যান্ড। কোচ হুলিয়ান নাগেলসম্যানের অধীনে গুছিয়ে ওঠার চেষ্টায় ডায়মন্ডশাফটরা। তবে জায়ান্টদের দুশ্চিন্তার শেষ নেই। ইনজুরির তালিকাটা বিশাল। মুসিয়ালা, স্টেগেন, হেভার্টস, হেন্ড্রিক্স, সুল, বিশকফ, কাউকেই পাচ্ছেন না জার্মানরা। অ্যাভেলেবল ফুটবলারদের নিয়েই লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর নাগেলসম্যান বাহিনী। এবছর মোট 6টি ম্যাচ আছে জার্মানির। ভাঙাচোরা দল নিয়ে জয় পাওয়া বেশ চ্যালেঞ্জিং হবে। তাই বাভারিয়ার হার্জিয়াওরায় অনুশীলনে পূর্ণ মনোযোগ ডায়মন্ডশাফটদের। মাকসুম আলম খান, সময় সংবাদ। প্রয়াত ফুটবলার ডিয়েগো জতা ও তার ভাই আন্দ্রেস সিলভাকে সম্মান জানালো পর্তুগাল ফুটবল ফেডারেশন। সেলেকাও ট্রেনিং সেন্টারে এদিন দুজনের জার্সি নাম্বার সম্বলিত ভাস্কর্য উন্মোচন করা হয়। জাতীয় দলের খেলোয়াড়রা সহ উপস্থিত ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো থেকে শুরু করে পর্তুগাল প্রধানমন্ত্রীও। পর্তুগাল দলে জতার 21 নম্বর জার্সির নতুন মালিক তারই বন্ধু রুবেন নেভেস। সব ঠিকঠাক থাকলে নেশনস লিগের এই শিরোপা নিয়ে আরও একবার উদযাপনে মাততে পারত পর্তুগাল। তবে নেশনস লিগ জয়ের পরেই সেলেকাও শিবিরে সবকিছু লণ্ডভণ্ড। একটা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় ডিয়েগো জতা। সাথে ছিলেন তারই সহোদর আন্দ্রে সিলভাও। সে শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি ফুটবল বিশ্ব। দুর্ঘটনার পরে প্রথমবারের মতো একত্রিত হলো পর্তুগাল জাতীয় ফুটবল দল। সেখানেই প্রয়াত জতাকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানালো পর্তুগাল ফুটবল ফেডারেশন। উপস্থিত ছিলেন দেশটার প্রধানমন্ত্রী নিজেই। সরকারের পক্ষ থেকে আবারও বার্তাটা স্পষ্ট করতে চাই, জতার পরিবার, স্ত্রী, সন্তান কিংবা আত্মীয়দের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। এটা চিরজীবন থাকবে, আমরা চিরজীবন তাদের মনে রাখবো। জাতীয় দলের ট্রেনিং সেন্টারে উপস্থিত ছিলেন ফুটবলারের স্ত্রী ও পরিবার। জাতীয় দলের পক্ষ থেকে তাদের হাতে তুলে দেয়া হয় সম্মাননা স্মারক, অ্যাওয়ার্ড আর ডিপ্লোমা। জতা ও তার ভাইয়ের স্মরণে সেখানে উন্মোচিত করা হয়েছে ভাস্কর্য।
জাতীয় দলের নিয়ম মেনেই প্রয়াত জতার ২১ নম্বর জার্সি তুলে দিতে হতো অন্য কাউকে। এক্ষেত্রে বেছে নেওয়া হলো জতারই কাছের বন্ধু রুবেন নেভেসকে। জতার স্মৃতি বহন করতে নিজে থেকেই নাম্বারটা চেয়ে নিয়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। নম্বরটা আমার জন্য সম্মানের। ওর পরিবারকে জিজ্ঞেস করেছিলাম যে আমি এখানে যতদিন আছি ওর নম্বরটা গায়ে জড়িয়ে মাঠে রাখতে পারি কিনা। তারা রাজি হয়েছে। তাদের প্রতি আমার সর্বোচ্চ কৃতজ্ঞতা। আর ফেডারেশনকেও ধন্যবাদ জানাতে চাই আমাকে ২১ নম্বর জার্সি দেওয়ায়। এটা এমন কিছু যা মন থেকে চাচ্ছিলাম, শুধুমাত্র চিন্তায় নয়, দলের অংশ হিসেবে ওর উপস্থিতি থাকুক আমাদের সঙ্গে। বিশ্বকাপ বাছাইয়ে ৬ তারিখ আর্মেনিয়া আর ১০ সেপ্টেম্বর হাঙ্গেরির বিপক্ষে দুটো আলাদা ম্যাচে অংশ নেবে সেলেকাও শিবির। সাব্বির মিথুন, সময় সংবাদ। চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচ সামনে রেখে প্রথমবারের মতো পুরো দল নিয়ে অনুশীলন করেছে ব্রাজিল। ক্যাম্পে যোগ দিয়েছেন অ্যালিসন, হেনরিক, গ্যাব্রিয়েল, রাফিনিয়া, মার্টিনেলিরা। বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে ম্যাচ খেলতে মুখিয়ে আছেন তরুণ ফরওয়ার্ড ওয়াও পেদ্রো। জাতীয় দলের জার্সিতে দারুণ এক গল্পের সূচনা করতে চান ২৩ বছর বয়সী ফুটবল। কার্লো আনচেলোত্তির হাত ধরে নতুন এক সূচনার অপেক্ষায় লাতিন পরাশক্তি ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্ব সামনে রেখে শুরু করেছে প্রস্তুতি। দ্বিতীয় দিনের মতো অনুশীলন করলেও এদিন প্রথমবার গোটা দলকে পেয়েছেন তার ক্লাসে। দায়িত্ব নেওয়ার পর সিনিয়র বেশ কিছু ফুটবলারকে সুযোগ দিয়েছেন স্কোয়াডে। দ্বিতীয় দিনের অনুশীলনে যোগ দিয়েছেন অ্যালিসন, হেনরিক, গ্যাব্রিয়েল, রাফিনিয়া, মার্টিনেলিরা। মাঠে প্রবেশ করেই গা গরম সেশন সম্পন্ন করেন ফুটবলাররা। এরপর শুরু হয় মূল অনুশীলন। চিলির বিপক্ষে ম্যাচ সামনে রেখে পরিকল্পনা সাজিয়ে নিয়েছেন কোচ, তাই প্রতিপক্ষ বদের কৌশল নিয়ে অনুশীলন করিয়েছেন শিষ্যদের। দীর্ঘদিন পর মারাকানা স্টেডিয়ামে খেলতে নামবে সেলেসাওরা। একাদশে থাকলে প্রথমবার ঐতিহাসিক স্টেডিয়ামে খেলার সুযোগ হবে জোয়াও পেদ্রির। ২৩ বছর বয়সী ফুটবলারের হলুদ জার্সিতে ২০২৩ সালে অভিষেক হলেও এখনও গোলের দেখা পাননি। তরুণ সেন্সেশন মুখিয়ে নিজের চেনা গ্রাউন্ডে দারুণ কিছু করার। মারাকানা স্টেডিয়াম আমার জন্য বিশেষ। এখানে আমি আমার ক্যারিয়ার শুরু করেছিলাম। প্রথম গোল ও হ্যাট্রিকের দেখা পেয়েছি। ঈশ্বরের ইচ্ছায় যদি আমি ব্রাজিলের গর্বের জার্সিতে ম্যাচ খেলার সুযোগ পাই, তা শুধু আমার নয়, আমার পরিবারের জন্যও বড় একটা মুহূর্ত হবে। আমি আশা করি সুযোগ পেলে গোল করার চেষ্টা করব, যা আমার জীবনের বড় স্বপ্ন। ব্রাজিল ফুটবল ফেডারেশনের মূল মাঠ গ্রানজা কোমেইরিতে আরও একটা অনুশীলন সেশন করবে ফুটবলাররা। এরপর দল যাবে রিওর ম্যাচ ভেন্যুতে, যেখানে চিলিকে আতিথ্য দিবে ব্রাজিলিয়ানরা। বিশ্বকাপে যাওয়ার আগে কোচের জন্য শেষ সুযোগ ফুটবলারদের বাজিয়ে দেখা। সেরা কম্বিনেশন সাজিয়ে নিতে এই ম্যাচে বিশেষ নজর থাকবে টিম ম্যানেজমেন্টের। পেড্রো আবারও দলে সুযোগ পেয়ে সময় চাইলেন পারফর্ম করতে। জাতীয় দলে প্রথমবার সুযোগ পেলে স্বাভাবিকভাবেই নার্ভাসনেস কাজ করে। আমরা জানি ব্রাজিল কত বড় দল। এখানে এসেই পারফর্ম করা সবসময় কঠিন। সেরা ছন্দ খুঁজে পেতে সময় লাগে। গোটা দল একটা প্রক্রিয়া মেনে কাজ করছে। আমি সবসময় নিজের প্রস্তুতি নিয়ে এখানে এসেছি। সবসময় চেষ্টা করেছি ভালো করার। বিশ্বকাপ বাছাই পর্বে টেবিলের ৩ নম্বর পজিশনে আছে সেলেসাওরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। আকাশী নীল জার্সিতে শেষের শুরু করতে যাচ্ছেন লিওনেল মেসি। দীর্ঘ ক্যারিয়ারের শেষবারের মতো ঘরের মাঠে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবেন সর্বজয়ী এই ফুটবলার। বুয়েনোস এইরেসে ভেনেজুয়েলাকে আতিথ্য দেবার দিনে এলএমটেনকে শেষবারের মতো কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে দেখার সুযোগ স্থানীয় ভক্তদের সামনে। ঐতিহাসিক মুহূর্তের আগে মেসিদের ট্রেনিং সেশন সবার জন্য উন্মুক্ত রাখে আর্জেন্টিনা। বুয়েনোস এইরেসের এসএইসও ট্রেনিং গ্রাউন্ডে সতীর্থদের সঙ্গে লিওনেল মেসি। ঘরের মাঠে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচের আগে এটাই শেষ অনুশীলন আর্জেন্টিনার সর্বজয়ী ফুটবলারের। MLS এর ম্যাচের আগে ইঙ্গিত দিয়ে রেখেছিলেন এলএম10। ভেনেজুয়েলা ম্যাচে মাঠে উপস্থিত থাকবেন পরিবারের সদস্যরা। যদিও কাগজে কলমে এই বাছাই পর্বের গুরুত্ব কম। কনমেবল অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়নদের।
তবুও স্তাদিও মনুমেন্টালে এই ম্যাচ ঠাঁই পাবে ইতিহাসের পাতায়। 38 পেরোনো মেসি শেষবারের মতো ঘরের মাঠে খেলবেন কোনো কম্পিটিটিভ ম্যাচ। 2026 বিশ্বকাপের আগে নিয়ম রক্ষার আরেকটা বাছাই পর্ব বাকি থাকলেও ইকুয়েডরের বিপক্ষে সে ম্যাচে স্বাগতিক নয় আলবিসেলেস্তে। 2005-এ অভিষেকের পর জাতীয় দলের জার্সিতে মেসির ম্যাচ সংখ্যা 193, গোল করেছেন 112টি। অলিম্পিকের গোল্ড, বিশ্বকাপ শিরোপা কিংবা 2বার মহাদেশীয় শ্রেষ্ঠত্ব সবকিছুই আছে LM10-এর ঝুলিতে। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার যখন শেষে শুরু করলেন, তখনও কেউ কেউ বলছেন চাইলে আরও কিছুদিন ফুটবলটা চালিয়ে যেতে পারতেন এই খুদে জাদুকর। আশা করি মেসি এখনই কোনো সিদ্ধান্ত নেবে না, ও ভালোভাবে ভেবে দেখুক, কারণ কেউই এই বিদায়ের জন্য প্রস্তুত নয়। বৃহস্পতিবারের পর যেন আরও একবার ভাবে সে সবকিছু নিয়ে। সর্বজয়ী লিওনেল মেসির জন্য এখন আন্তর্জাতিক ফুটবলে পাবার কিছু নেই। 2026 বিশ্বকাপে চ্যাম্পিয়ন তকমাটা ধরে রাখার চ্যালেঞ্জ আকাশী নীলদের। আর্জেন্টাইন অধিনায়কের সব চিন্তা আপাতত ওই টুর্নামেন্ট ঘিরে। এর আগে ভেনেজুয়েলার বিপক্ষে স্থানীয় সমর্থকদের আরেকবার পায়ের জাদু দেখাবেন এই ফুটবলার। ঐতিহাসিক ম্যাচের সুযোগটা নিচ্ছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। ভেনেজুয়েলা ম্যাচের টিকিটের মূল্য বাড়ানো হয়েছে শেষ মুহূর্তে, যেখানে সবচেয়ে সস্তা টিকিটটাও নিতে হলে গুনতে হবে $100, সর্বোচ্চ দাম $500 পর্যন্ত। সাব্বির মিথুন, সময় সংবাদ। আন্তর্জাতিক অঙ্গনে চীনকে হারিয়ে মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রামের শিক্ষার্থীরা। চীনের তাইকোয়ান্দোতে হওয়া এই প্রতিযোগিতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালনাধীন কাট্টালী সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজের 3 শিক্ষার্থী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন। ছিনিয়ে আনেন স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ পদক। চীন, পোল্যান্ড ও মালয়েশিয়াকে হারিয়ে জয়ী হন তারা। বুধবার বিকেলে নগরীর টাইগার পাসে সিটি কর্পোরেশন কার্যালয়ে তাদের সংবর্ধিত করেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। আমার অনুভূতিটা হচ্ছে খুবই দারুণ, কারণ আমি চায়নাকে হারিয়ে ফার্স্ট হয়েছি। তাদের এই বিজয়টাকে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে আমি উৎসর্গ করলাম এবং আমরা মনে করি এই ছোট্টমণিরা বাংলাদেশের যে ভাবমূর্তি সেটা আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি বৃদ্ধি করবে। আমি তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি, তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। তারা আরও বেশি যাতে পরিচর্যা পাই, আমরা যাতে তাদেরকে নার্সিং করতে পারি, এই ব্যাপারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সার্বিকভাবে তাদের পাশে থাকবে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়।